আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা ভালো আছো। তরলের বিভিন্ন গভীরতায় চাপ আমরা কেন এইচ রোজি হিসাব করি এবং এখানে সেই এইচটা আসলে কি উচ্চতা নাকি গভীরতা, আসলে এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবা। শুরুতে আমি তোমাদেরকে একটা কম্পারিজন দেখাবো, যে একটা জিনিসের সাথে তোমাকে তুলনা করে দেখাবো। যেমন ধরো এখানে কিছু বেলুন আছে, তো এই বেলুনের নিচে আরেকটা বেলুন রাখা আছে, এর নিচে আরেকটা বেলুন রাখা আছে, এর নিচে আরেকটা বেলুন রাখা আছে, এভাবে রাখা আছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে উপরের দিকে যে বেলুনটা আছে, অর্থাৎ এইখানে যে বেলুনটা আছে, এই বেলুনটা এর ওজনের কারণে কার উপর বল প্রয়োগ করতেছে? সে নিচের এই বেলুনটার উপর বল প্রয়োগ করতেছে না, নিচের বেলুনটার উপর। তো নিচের বেলুনটা আবার এরও তো একটা ওজন আছে, তার মানে এর ওজন ধরো, এই বেলুনটার ওজন ধরো যদি W1 হয় এবং এইটার ওজন যদি W2 হয়, তার মানে এই দুইটার ওজন মিলে আবার সে 3 নাম্বার বেলুনটার উপর বল প্রয়োগ করতেছে, তাই না? দুইটার ওজন মিলে সে আবার তৃতীয় বেলুনের উপর বল প্রয়োগ করতেছে। আবার আমি যদি এই বেলুনটার কথা চিন্তা করি, এই বেলুনটা এর উপর কয়টা জিনিস বল প্রয়োগ করতেছে? এর উপর আবার দেখো, এইটার ওজন যদি আবার W3 হয়, 3 নাম্বার বেলুন, তাহলে এই W1 প্লাস W2 প্লাস W3 মিলে এর উপর আবার বল প্রয়োগ করতেছে। তো আমাকে একটা জিনিস এবার বলো তো, যে প্রত্যেকটা বেলুনের উপর কি বল কি একই আছে? এখানে প্রত্যেকটা যত নিচের দিকে যে বেলুনগুলা আছে সেগুলোর বল একটু কি, সেগুলোর উপর প্রযুক্ত বলটা কি বেশি হচ্ছে না? তাই তো। তো এবার চিন্তা করো যে এই বেলুনটা এই বেলুনের উপর বল প্রয়োগ করতেছে W1, এবং এই বেলুনটারও তো একটা ওজন আছে, এই বেলুনটার ওজন হচ্ছে W2। এই W1 এর ওজন প্লাস এর ওজন মিলে, দুইটার ওজন মিলে আবার এর উপর বল প্রয়োগ করতেছে। তার মানে এই বেলুনটার উপর বল প্রয়োগ করতেছে এই পৃষ্ঠের উপর কত নিউটন? এই W1 এর সমপরিমাণ। কিন্তু এই পৃষ্ঠের উপর কতটুকু বল হচ্ছে বলতো? এই পৃষ্ঠের উপর W1 প্লাস W2 দুইটার যোগফলের সমপরিমাণ বল প্রয়োগ করতেছে সে, কারণ এখানে দুইটা বেলুন আছে, দুইটার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতেছে। তো এও তাহলে কি করবে? এই বেলুনটার এই পৃষ্ঠটাও তাহলে উপরের দিকে সেও W1 প্লাস W2 পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে এইবার আমাকে বলো, উপর থেকে এই বেলুনটা, এই জাস্ট এই বেলুনটার উপর কয়টা বল? উপর থেকে যে বলটা প্রয়োগ হলো সেটা হচ্ছে W1, আর নিচ থেকে এই বেলুনটা এটার উপর যে বল প্রয়োগ করতেছে, এই বেলুনটার উপর যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে W1 প্লাস, এইটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে এই বেলুনটা এটার উপর প্রয়োগ করতেছে। তাহলে W1 প্লাস W2, তাহলে কোন দিকের বলটা বেশি? অবশ্যই নিচের দিকের বলটা বেশি হবে, তার মানে এই দিকের বলটা একটু বেশি, উপরের বেলুনটার থেকে, উপরের বেলুনটার কারণে যে বল প্রয়োগ হচ্ছে এই বলটা একটু কম। আবার তুমি যখন এই বেলুনটার ক্ষেত্রে আসো, এবার এই বেলুনটার ক্ষেত্রে, এই যে 3 নাম্বার বেলুনটা, তাহলে 3 নাম্বার বেলুনটার উপর দিক থেকে নিচের দিকে দেখো তো, 3 নাম্বার বেলুনের উপর থেকে নিচের দিকে কতটুকু বল প্রয়োগ হচ্ছে? এই দুইটা বেলুনের বলের যোগফল, মানে দুইটা বেলুনের ওজন যা ছিল তাই। তার মানে W1 প্লাস W2 পরিমাণ বল এই বেলুনটার উপরে প্রয়োগ হচ্ছে। আর নিচের দিক থেকে তাহলে কতটুকু প্রয়োগ হবে? নিচের দিক মানে কি? এই তলের উপর চিন্তা করবো, এই তলটা চিন্তা করো। এই তলটার উপর কিন্তু, এই তলটার উপর কিন্তু 3টা বেলুনের ওজন এই তলের উপর প্রযুক্ত হচ্ছে। তার মানে এই তলের উপর কয়টা বল কাজ করতেছে? W1 প্লাস W2 প্লাস W3, আচ্ছা আমি প্লাস W3, তাহলে টোটাল 3টা বল, 3টা ওজন W1 W2 W3 মিলে এই তলের উপর বল প্রয়োগ করতেছে। আবার বেলুনের এই তলটাও কিন্তু তার উপর সমপরিমাণে বল অপোজিট দিকে প্রয়োগ করবে। ঠিক আছে, তো সেই বলটা কত হবে? W1 প্লাস W2 প্লাস W3 পরিমাণ বল। এই যে মাঝখানের এই বেলুনটার ক্ষেত্রে চিন্তা করো, তাহলে মাঝখানের বেলুনটার ক্ষেত্রে চিন্তা করলে কি হবে? উপর থেকে তাহলে W1 প্লাস W1 প্লাস W2 এই দুইটার জন্য যে বল সেটা এর উপর প্রযুক্ত হচ্ছে। নিচ থেকে কতটুকু বল প্রযুক্ত হবে এটা ডিপেন্ড করবে যে এই তলের উপর কতটুকু বল আছে। এই তলের উপর বল কতটা আছে বলতো? এই তলের উপর প্রযুক্ত বল হচ্ছে 3টা। 3টার কারণে, 3টা কি কি? একটা হচ্ছে প্রথম বেলুনের যে ওজন প্লাস দ্বিতীয় বেলুনের ওজন প্লাস তৃতীয় বেলুনের ওজন, এই 3টার ওজনের সমষ্টিটা হচ্ছে এর উপর প্রযুক্ত হবে। ঠিক অপোজিটে এটাকে সাম্যাবস্থায় রাখার জন্য এই বেলুনটাও তাকে উল্টা দিকে 3টা বেলুনের ওজনের সমপরিমাণ বল সে প্রয়োগ করবে। তার মানে এই বেলুনটার ক্ষেত্রে, এই যে মাঝখানের এই বেলুনটার ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে এই বেলুনের উপর থেকে 2টা বেলুনের ওজনের সমপরিমাণ বল প্রযুক্ত হচ্ছে।
আর নিচ থেকে তাহলে তিনটা বেলুনের যোগফল, এই তলের উপর তিনটা বেলুনের যোগফলের ওজনের যোগফলের সমপরিমাণ বল যেহেতু প্রযুক্ত হয়েছে, তার মানে সে নিচ থেকে তাহলে সে অতটুকু পরিমাণেই বলটাকে প্রয়োগ করবে উপরের দিকে। তার মানে নিচ থেকে প্রযুক্ত বল হবে W1 প্লাস W2 প্লাস W3। তার মানে তিনটার ওজনের যোগফলের সমপরিমাণ বল সে উপরের দিকে প্রয়োগ করবে। এবার আমাকে বলো যে উপরের থেকে নিচের দিকে প্রযুক্ত বল আর নিচ থেকে উপরের দিকে প্রযুক্ত বলটা কি একই হলো? অবশ্যই নিচ থেকে উপরের দিকে প্রযুক্ত বলের পরিমাণ একটু বেশি হবে। ঠিক একইভাবে পানির কণাগুলো একটা আরেকটাকে এভাবে বল প্রয়োগ করতেছে। তো আমরা চলো এবার একটু পানির কণাগুলোর সাথে চিন্তা করি। এবার দেখো, যদি পানি ধরো এখানে অনেকগুলো পানি আছে, এই ধরো এখানে এইটার মধ্যে অনেকগুলো পানি আছে। তো পানির এই কণাগুলোকে আমি প্রত্যেকটা এক একটা করে ব্লকের মধ্যে যদি আমি ভাগ করে ফেলি, একটা করে ছোট ছোট ব্লকে ভাগ করলাম। তো এখন দেখো তো এই ছোট যে ব্লকগুলো আছে, এই ব্লকের উপর প্রযুক্ত বল কতটুকু হবে? এইখানকার যতগুলো পানির কণা আছে সব কণাগুলোর ওজন যা, সে এই ব্লকটার উপর বল প্রয়োগ করবে। সেটা যদি W1 বা F1 হয়, এটার ওজন হচ্ছে যা হবে সেটাকে ধরলাম W1, তাহলে W1 পরিমাণ বলে প্রয়োগ করবে এর উপর। আবার আবার নিচের ব্লকটার সাথে এরকম করে কানেক্টেড আছে, সে নিচের ব্লকটাও তাহলে একে কি করবে? নিচ থেকে বল প্রয়োগ করবে। কেন বল প্রয়োগ করবে? কারণ এই ব্লকটা যদি নিচের দিকে বল প্রয়োগ করে, তাহলে নিচের ব্লকটাও তার উপর বল প্রয়োগ করবে, তাই তো? এই ব্লকটা তাহলে নিচের ব্লকটার উপর কত বল প্রয়োগ করতেছে? এইটার ওজন প্লাস এইটার ওজন, এটা যদি W2 হয়, তাহলে এই দুইটা মিলে যে বল সেটা হচ্ছে এই ব্লকের উপর প্রযুক্ত হচ্ছে W1 প্লাস W2। এই ব্লকটাও ঠিক অপোজিট দিকে, ঠিক উল্টা দিকে এই W1 প্লাস W2 পরিমাণে বল প্রয়োগ করবে। এবার আমাকে বলো এই ব্লকটার উপর তাহলে উপর থেকে প্রযুক্ত বল W1 আর নিচ থেকে প্রযুক্ত বল হচ্ছে W1 প্লাস W2, তাহলে নিচ থেকে প্রযুক্ত বলটা বেশি। ঠিক আছে? তো পানির কণাগুলোর ক্ষেত্রে এরকম, যত গভীরতা যত বেশি হয়, নিচের দিকে যত তুমি যাবা, আস্তে আস্তে নিচের দিকের বলটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন দেখো তুমি এই ব্লকের কথা এবার চিন্তা করো, এই ব্লকের নিচ থেকে বলটা তাহলে কি হবে? নিচ থেকে বল মানে সে এই ব্লকটা এর উপর যে বল প্রয়োগ করবে, এর উপর কতটুকু বল প্রয়োগ করবে? তিনটা ব্লকের ওজন W1 W2, এবার এটার ওজন ধরো W3, তাহলে তিনটার ওজনের সমান এর উপর প্রযুক্ত বল হচ্ছে নিচের দিকে W1 প্লাস W2 প্লাস W3, তিনটা ওজনের প্রযুক্ত বল প্রয়োগ করবে, সে ওজনের সমানের প্রযুক্ত বল প্রয়োগ করবে। অপোজিটে আবার সেও তাহলে উল্টা দিকে, এই নিচের ব্লকটাও তাহলে উল্টা দিকে W1 প্লাস W2 প্লাস W3 পরিমাণ বল প্রয়োগ করবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম? যে যত নিচের দিকে যাচ্ছি ততই পানির কণাগুলো গভীরতা যত বাড়তেছে, পানির কণার সংখ্যা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে বাড়তেছে। বাড়ার কারণে প্রত্যেকটা নিচের কণাগুলোর, যত নিচের দিকের কণা যতগুলো আছে সব কণাগুলোর উপর ওজনটা বেড়ে যাচ্ছে, এবং ওজনটা বাড়ার কারণে নিচের কণাগুলো ঠিক উপরের দিকে ততটুকু বল প্রয়োগ করতেছে। অর্থাৎ নিচের দিকের বলটা আস্তে আস্তে বেশি হচ্ছে, এবং এটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তার মানে পানি যে ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে এটা। অর্থাৎ তুমি যত পানির নিচের দিকে যাবা, নিচের গভীরতায় যাবা, পানির যত গভীরে যাবা, তত ঊর্ধ্বমুখী বলটা বেশি হবে, কারণ উপরের দিকের পানির ওজন তখন বেড়ে যায় এই জন্য। তো এখন দেখো আমরা তাহলে পানির যে ওজনটা হিসাব করলাম, এই যে আমরা যে এখানে বলটা হিসাব করব, তাহলে কোন দিক থেকে আমরা হিসাব করলাম? নিচ থেকে পানি, এই নিচ থেকে এই কণাগুলো কত উপরে আছে এটার উপর আমাদের ডিপেন্ড করবে? এটার উপর তো ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে যে এর উপরে, এই যে জিনিসটা, যে কণাটার উপর তুমি চিন্তা করতেছো, এই কণাটার উপরের দিকে কতগুলা কণা আছে, তাদের ওজন যা, সেও তো ততটুকু বল তাকে প্রয়োগ করে ধরে রাখবে। তার মানে যত নিচের দিকে কণাগুলো যাবে, যত নিচের দিকের কণা যাবে, যত নিচের দিকের কণা হবে, ওই কণাটার উপর অনেকগুলো কণা থাকবে, অনেক বেশি পরিমাণে কণা থাকবে, এবং তাদের ওজন কি অনেক বেশি হবে। ফলে নিচের দিকের কণাটাও বেশি পরিমাণে বল প্রয়োগ করবে উপরের দিকে। এই জন্য আমরা যখন পানির ঊর্ধ্বমুখী বল, পানির বলটা চিন্তা করি, তখন নিচের দিকের বলটা সবসময় বেশি হয়। কেন? পানির গভীরতা যত বেশি হয়, উপরিতল থেকে পানির যত গভীরে যাওয়া যায় তত বলটা বেশি হয়। উপরের দিকের বলটা কম, নিচের দিকের বলটা বেশি। এবার আমরা পাশাপাশি চিন্তা করি। দেখো এইখানকার যে বেলুনগুলো আছে, এটা স্বাভাবিক অবস্থায় এই রকমের থাকার কথা ছিল, এই অবস্থায়, এই যে স্বাভাবিক এই অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু তারা কিন্তু এর বলের কারণে কিন্তু দেখো একটু বেড়ে গেছে। মানে চাপ এর দুইটার মাঝে হচ্ছে চাপ প্রয়োগ, যেহেতু দুইটাই বল প্রয়োগ করতেছে, তার মানে সে কি করবে?
সে হচ্ছে এই দিকে বেড়ে গেছে, এবং এই দিকে বেড়ে যাওয়ার কারণে সে আবার এই দিকে বল প্রয়োগ করতেছে। তার মানে এই দিকেও একটা বল প্রযুক্ত হচ্ছে এবং এই দিকেও বল প্রযুক্ত হচ্ছে। তার মানে এই বেলুনটার ক্ষেত্রে চিন্তা করো, এই বেলুনটার ক্ষেত্রেও দুইটার মাঝে পড়ে গেছে, তার মানে ব্যালেন্স করার জন্য সে এই দিকে এবং এই দিকে বল প্রয়োগ করতেছে। আবার এই বেলুনটার ক্ষেত্রেও দেখো, এই ব্যালেন্স করার জন্য যেহেতু মাঝে পড়ে গেছে, তাহলে ব্যালেন্স করার জন্য এই দিকে এবং এই দিকে বল প্রয়োগ করছে। কিন্তু এই দিকের বলগুলো সবসময় কি হবে? সমান হবে, কারণ তাদের গভীরতা তো একই গভীরতায় আছে, দুই দিকের বলটা সমান হবে। তো আমাদেরকে দেখতে হবে যে পানির গভীরতায় যত নিচের দিকে তুমি যাবা, তত এর উপর ঊর্ধ্বমুখী বলটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ উপরের দিকের কণার পরিমাণ তখন বেড়ে যায়, যার ফলে ওজন বেড়ে যায়। তখন পানির নিচের দিকের কণাগুলো তত বেশি পরিমাণে বল প্রয়োগ করে। এইটা যদি একটা পানির পাত্র হয় এবং এখানে অনেকগুলো ধরো পানি আছে, তো পানির তুমি যত নিচের দিকে যাবা, ধরো এখানকার কথা যদি চিন্তা করো, এইখানকার কণাটার কথা চিন্তা করো, এখানকার কণার উপর থেকে যতগুলা বল প্রযুক্ত হচ্ছে, যতগুলো কণা আছে এর উপর, সবাই তো এর উপর বল প্রয়োগ করবে, সেও তাহলে অতগুলো বল প্রয়োগ করবে নিচ থেকে। আচ্ছা, তাহলে এই কণাটার কথা যদি চিন্তা করি, এই কণাটার ক্ষেত্রে প্রযুক্ত বলটা কতটুকু হবে? ধরো যে এই কণাটা, এখানকার যে কণাগুলো আছে, এই তলটা, অথবা তুমি চাইলে একটা তল ধরতে পারো। ধরো এখানে একটা তল আছে, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এর উপর, এই এ তলের ক্ষেত্রফলের উপর যতগুলো পানি আছে, মনে করো এরকম একটা তল আছে, এই তল এই বরাবর যদি চিন্তা করি, এই বরাবর তাহলে পানি, এর উপর অনেকগুলো পানি আছে, পানি কি এর উপর বল প্রয়োগ করতেছে, তাহলে এই তলটা সমপরিমাণ বল প্রয়োগ করতেছে, এবং কতটুকু বল প্রয়োগ করতেছে সেটা আমরা বের করবো। তো এই পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, এই এ পয়েন্টের ক্ষেত্রে এইটা ধরো পানির উপর থেকে, এখান থেকে এইচ গভীরতায় আছে, পানির উপরিতল থেকে এইচ গভীরতায় আছে, এই পয়েন্টটা পানির উপর থেকে এইচ গভীরতায় আছে। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে এইচ গভীরতায়। তো এইবার দেখো, চিন্তা করো এই তলের উপর ধরো এখানে এম ভরের পানি আছে, তো এম ভরের পানিগুলো কি এর উপর বল প্রয়োগ করবে? তার ওজনের সমপরিমাণ বল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান তার উপর প্রযুক্ত বল হচ্ছে এম জি, এম ইন্টু জি। তো এইবার দেখো, এম মানে আমরা জানি ভর কার সাথে সম্পর্কযুক্ত? ঘনত্বের সাথে। রো ইকুয়াল এম বাই ভি। তাহলে এম সমান এখান থেকে কি লেখা যাবে বলো তো? রো ইন্টু ভি লেখা যাবে না? তাই তো। তা আমরা এখানে যদি রো ইন্টু ভি বসাই ইন্টু জি, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? এফ সমান রো ভিজি অথবা ভি রো জি। এই যে ভি রো জি যে পাইলাম, এই ভিটা কি? ভিটা হচ্ছে এইখানকার, এর উপরে যতগুলা পানি ছিল, যতগুলা পানি এর উপরে, এই যে এইটুকু অংশের উপর, এইটুকু অংশের উপর যতগুলো পানি ছিল, এই পানির আয়তন, ওই আয়তনে যতটুকু পানি ছিল তারই তো আমরা ওজনটা এখানে এমজি ধরছিলাম। তার মানে এই অংশের ভিতরে পানির আয়তন যা হবে, সেই আয়তনটা হচ্ছে উপরের দিকের অংশের, এখান থেকে উপরের দিকের অংশ পর্যন্ত পানির আয়তন যা হবে সেইটুকু হচ্ছে ভি। উপরের দিকে বলতে সব পুরাটুকু না, এই যে এই তলটার উপরে যতটুকু পানি আছে এইটুকুর আয়তন হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এটা যদি হয় ভি রোজি, তো এইবার দেখো তো, এই তলটা এইচ গভীরতায় ছিল, এইচ গভীরতায়, এবং এটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এরকম ছিল যে তলটা ছিল পানির উপর থেকে, এখানে তো পানি ছিল, এর উপরে যতটুকু পানি ছিল এই তলটার উপর, এই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে তলের উপর এই পানিগুলো ছিল, এবং এই তলটা ছিল এখান থেকে পানির উপরিতল থেকে এইচ গভীরতায়। তাহলে এই তলটার ক্ষেত্রফল যদি এ হয় এবং পানির এইটুকু অংশের পানির গভীরতা যদি এইচ হয়, তাহলে এটা একটা সিলিন্ডারের মতো হয়ে গেল না? দেখো তো, এই অংশের আয়তন তাহলে কি হবে? এই তলের ক্ষেত্রফল ইন্টু এইচ, ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা মানে তো আয়তন। আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান এ ইন্টু এইচ, তারপর রো আর জি তো আগে থেকেই ছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফ সমান এ এইচ রো জি। তো মনে রাখবা যে এখানে এ মানে কি? এ মানে যে যে তলের উপর তুমি বল বের করতেছো সেই তলের ক্ষেত্রফল। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে পানির গভীরতা, পানির গভীরতা। রো মানে কি? যে তরলে তুমি ডুবাইছো, যেমন পানিতে ডুবাইছো, তাহলে পানির ঘনত্ব, তাহলে তরলের ঘনত্ব।
আর জি মানে তো জানোই, জি মানে হচ্ছে 9.8 এখানে। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে এইবার বলো তো তরলের গভীরতায় প্রত্যেকটা বিন্দু কি চাপ একই হবে? অবশ্যই চাপ একই হবে না। কেন? বলটা এখানে দেখো তো, প্রযুক্ত বলটা প্রত্যেকটা পয়েন্টে, যখন তুমি তরলের এই পয়েন্টে চিন্তা করবা, এই পয়েন্টের বল, তাহলে এই পয়েন্টের উচ্চতাটা কি অনেক বেশি, গভীরতা, তরলের গভীরতাটা অনেক বেশি হয়ে গেল না? গভীরতা যদি বেশি হয় তাহলে এই পয়েন্টের উপর প্রযুক্ত বলটা বেশি হবে, আর বল বেশি হলে এই পয়েন্টের উপর চাপটা কি হবে? বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি যে চাপ যদি বের করি তাহলে চাপটা আগে বের করে ফেলি। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বল তো পাইলাম এ এইচ রো জি ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে এ, এ ক্যান্সেল আউট, তার মানে এইচ রো জি। আর এই এইচ রো জি হচ্ছে তরলের, এইচ রো জি হচ্ছে তরলের বিভিন্ন গভীরতায় চাপ। তো দেখো এই যে চাপটা, চাপটা নির্ভর করতেছে কার উপর? তরলের রো তো মানে যে তরলে তুমি ডুবাবা এটার ঘনত্ব তো সবসময় একই থাকবে, তাই না? জিও তো একই থাকবে, কিন্তু নির্ভর করতেছে তাহলে চাপের মানটা কার উপর নির্ভর করতেছে? চাপের মানটা নির্ভর করতেছে তার উচ্চতার উপর, কারণ এখানে রো এবং জি এটা তো ধ্রুব থাকবে। তো এইখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা তরলের যে কোনো বিন্দুতে বা যে কোনো গভীরতায় কোনো বিন্দুতে চাপ হচ্ছে এইচ রো জি। তো এইবার তোমাকে যদি বলি যে এই পয়েন্টে চাপ কত হবে, এই পয়েন্টে তো তরলের গভীরতা বেশি, তার মানে এই পয়েন্টে চাপ বেশি হবে। যে এই পয়েন্টের চাপ কেমন হবে, তখন তুমি বলবা যে না এই পয়েন্টের চাপ তো একটু কম হবে। কেন? কারণ তরলের উপরই তল থেকে এটার গভীরতা একটু কম। তরলের উপরি পৃষ্ঠ থেকে যত নিচে যাবা তত গভীরতা বাড়বে, গভীরতা বাড়লে চাপ বাড়বে, কারণ পি সমান এইচ রো জি। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা যে এখানকার যে এইচটা আছে, এই এইচটা কিন্তু নিচ থেকে না, নিচ থেকে না, কত উচ্চতায় পয়েন্টটা আছে সেটা না, কত গভীরতায় পয়েন্টটা আছে সেটা। ঠিক আছে? তো এইবার দেখো একটা জিনিস, এই যে বোতলটা আছে, ধরো এই বোতলটাতে আমি তিনটা ফুটা করছি, এখানে একটা, এখানে একটা ফুটা করা আছে, এখানে একটা ফুটা করা আছে, এখানে একটা ফুটা করা আছে, তিনটা ফুটা আছে। তো তুমি এটার মধ্যে পানি পূর্ণ করলা, পানি দিয়ে পূর্ণ করা আছে, পানি পূর্ণ করলা, তাহলে এই যে ফুটাটা আছে এই ফুটাটার গভীরতা, এই ফুটাটার যে গভীরতা উপরি পৃষ্ঠ থেকে, পানির উপরিতল থেকে এটার গভীরতা যা হবে, এটার গভীরতা তো কম, আবার এই ফুটাটা হচ্ছে পানির উপরি পৃষ্ঠ থেকে এর গভীরতা কি? বেশি। আবার এই ফুটাটার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে পানির উপরি পৃষ্ঠ থেকে এর গভীরতা আরো বেশি। তো এইখানে সবচেয়ে বেশি উপরি পৃষ্ঠ থেকে গভীরতা বেশি হচ্ছে এই ছিদ্রটার, এই ফুটোটার বা ছিদ্রটার। তাহলে এই ছিদ্র দিয়ে এই ছিদ্রের এখানে প্রত্যেকটা পয়েন্টের চাপ কি হবে? বেশি হবে, কারণ এখানে গভীরতাটা বেশি তরলের, তাহলে এখানকার চাপটাও বেশি হবে। আর এই পয়েন্টের গভীরতাটা এর চেয়ে একটু কম, তাহলে এখানে চাপ একটু কম হবে। আর এখানে চাপ যেহেতু বেশি হবে তার মানে পানিটা অনেক দূরে গিয়ে পড়বে। এখানে চাপ কম, তার মানে এইটার চেয়ে একটু কম দূরে গিয়ে পড়বে। এইখানকার দেখবা যে এই গভীরতায় আরো, এটা গভীরতা আরো কম, তাহলে এইখানকার চাপটা আরো কম, তার ফলে পানিটা আরো কম দূরে গিয়ে পড়বে আগেরটার চেয়ে। তো এই জিনিসটা তোমাদেরকে আমি এবার প্রমাণ করে দেখাবো যে আসলে তরলের গভীরতা যত আলাদা হবে, গভীরতা যত বেশি হবে, যত তুমি তরলের গভীরে যাবা তত চাপটা বেশি হবে, এই জিনিসটাই দেখবো। আচ্ছা দেখো এইখানে একটা জিনিস চিন্তা করো, এখানে উপরের পয়েন্টটার চাপ কম, কারণ গভীরতা কম, এই জন্য চাপ কম, এই জন্য পানি আস্তে আস্তে পড়তেছে। আর নিচের পয়েন্টটার গভীরতা দেখো উপরের পয়েন্টটার চেয়ে একটু বেশি, যার ফলে এটা আরো দ্রুত পড়তেছে, এবং তার নিচের পয়েন্টের গভীরতা আরো বেশি, যার ফলে পানি আরো স্পিডে গিয়ে পড়তেছে। এই যে এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কিন্তু একই উচ্চতা বরাবর আছে। তো একই উচ্চতা বরাবর মানে কি, এই পয়েন্টটাও এখান থেকে যত গভীরে আছে এই পয়েন্টটাও এখান থেকে তত গভীরে আছে, যার ফলে দেখো এই দুটা কিন্তু একই ভাবে পানি পড়তেছে, একই ভাবে পড়তেছে। দেখো, আর নিচের পয়েন্টটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো অনেক দূরে যাচ্ছে, কারণ এটার গভীরতা অনেক বেশি। তো তুমি যদি একটু ভালো করে দেখো, দেখো এই দুইটা কিন্তু একই ভাবে পড়তেছে, ঠিক আছে, একই ভাবে, কারণ এটার গভীরতা পানির উপরিতল থেকে দুইটার গভীরতা একই। আর যত গভীরতা যখন আলাদা হবে তখন দেখো এবার আলাদা হয়ে গেল, এই তো।